আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামায়াতের রাজনীতি কোন পথে? বাংলাদেশ জামাত ইসলামীর বয়স 84 বছর। ব্রিটিশ ভারতে এর জন্ম হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী তিনি এটার ফাউন্ডার, আরও অনেক ইসলামিক স্কলার ছিলেন। তো এটার বিশাল একটা হিস্ট্রি আছে। একই সাথে এটা ইসলামিক সংগঠন, ইসলামী দাওয়ার কাজ করে, আবার পলিটিক্স করে, রাজনীতি করে। তো জামাত ইসলামের উত্থান পতন বিশাল একটা হিস্ট্রি রয়েছে, বিশাল ইতিহাস রয়েছে, বহু ট্র্যাজেডি রয়েছে। জামাত ইসলামের শীর্ষ অনেক নেতাকে মেরে ফেলা হয়েছে বিভিন্নভাবে। তাদের ছাত্র সংগঠন, ছাত্র সংঘ, তাদের নেতাদেরকে মেরে ফেলা হয়েছে। 71-এর পরে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির গঠন করেছে। তাদের এই ছাত্র সংগঠনের বহু হাজার হাজার নেতাকর্মীকে শহীদ করে ফেলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলা হয়েছে, তাদেরকে পঙ্গু করা হয়েছে, বহু ধরনের নির্যাতন নিপীড়ন করা হয়েছে। জামাত ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছে। হাজার হাজার জামাত ইসলামের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়েছে, তারা শহীদ হয়েছেন। এবং শীর্ষ নেতৃত্বের কথা আপনারা জানেন যে সেই শুরু থেকেই সৈয়দ আবুল আলা মওদুদী তাকে পর্যন্ত তার বিরুদ্ধে বিশাল মামলা দিয়েছিল সেই সময়ের সরকার। তিনি গোলাম হোসেন কাদিয়ানির বিরুদ্ধে লেখালেখির কারণে তার বিরুদ্ধে বড় ধরনের মামলা হয়েছিল। হয়তো তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারত, এই পর্যায়ে চলে গিয়েছিল। এরপরে বাংলাদেশের ইতিহাসে আমরা যেটা দেখছি, এই 55 বছরে জুলুম, নির্যাতন, অত্যাচার জামাত ইসলামের বিরুদ্ধে। তাদের শীর্ষ নেতা আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুস সোবহান, এই তিনজন তো কারাগারে মারা গিয়েছেন, পিজি হাসপাতালে ছিলেন। এই ধরনের বাকিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তো এ ধরনের বহু ট্র্যাজেডি, বহু ইতিহাস রয়েছে, বহু ত্যাগ রয়েছে। বহু মানুষ জামাত ইসলামকে সমর্থন করার জন্য ঘরবাড়ি ছাড়া হয়েছে। তো এ ধরনের বহু ত্যাগ ইতিহাস জামাত ইসলামের রয়েছে। সেদিকে যাচ্ছে না, সেদিকের আলোচনায় গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। যে বিষয়টা এখানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি এখন কোন পথে। জামাত ইসলামের সম্পর্কে তার চরম শত্রুরাও আড়ালে প্রশংসা করে। তাদের ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, সুসংগঠিত চেইন অফ কমান্ড, তাদের সাংগঠনিক পদ্ধতি, তাদের নেতৃত্ব, লিডারশিপ, পড়াশোনা, তাদের দায়িত্ব জ্ঞান, তাদের শিক্ষা, তাদের ক্যারেক্টার, নানান পজিটিভ বিষয় নিয়ে তাদের চরম শত্রুরাও তাদের প্রশংসা করে। কিন্তু এই প্রশংসা কিন্তু চলছে যুগের পর যুগ। কিন্তু এই প্রশংসার আড়ালে কি চলছে? জামাত ইসলাম কি আসলে, আমি নেগেটিভ বোঝাতে চাচ্ছি না আড়াল শব্দটা বলে, আসলে জামাত ইসলাম কতটা রাজনীতিতে ভালো অবস্থানে আছে, তাদের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? জামাত ইসলামের যে প্রশংসাগুলো করে এটাই কি 100% সত্য? তাদের কি কোনো ঘাটতি নাই? তো আমি সেগুলো নিয়ে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কিছু ঘাটতি আছে, এবং মনে করি এই ঘাটতিগুলো যদি তারা পূরণ না করে, তাদের এই ত্রুটিগুলো যদি সংশোধন না করে,
ত্রুটিগুলো যদি সংশোধন না করে, সংশোধিত হয়ে না আসে, কারেকশন যদি না করে, ঠিক না হয়, তাহলে ভবিষ্যতে জামাত ইসলাম খুব বেশি দূর এগোতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। অধ্যাপক গোলাম আযমের একটা আত্মজীবনী তিনি লিখেছিলেন, দৈনিক সংগ্রামে ধারাবাহিকভাবে লিখতেন, তারপর এটা বই আকারে প্রকাশিত হয়েছে, জীবনে যা দেখলাম। এর মধ্যে তিনি একটা জায়গায় তাবলিগের কথা উল্লেখ করেছেন। তাবলিগ সম্পর্কে আপনারা জানেন, আমি অধ্যাপক গোলাম আযম তাবলিগের একজন আমির ছিলেন জেলা পর্যায়ে। তিনি রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক থাকাকালীন তার পিতাও তাবলিগ করতেন, তাবলিগ জামাত। সেখান থেকে দাওয়াত পেয়ে তিনি জামাত ইসলামে এসেছেন। তো হিস্ট্রি আমরা লেখালেখির মাধ্যমেও জানি, একদম ব্যক্তিগতভাবে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজামি সাহেবের ইন্টারভিউ নিয়েছিলাম 2 বার। তার কাছ থেকেও তাবলিগ সম্পর্কে আমি জেনেছিলাম। তাবলিগে ছিলেন, তো তিনি সেই সংগ্রামে বা তার আত্মজীবনীতে লিখেছিলেন যে তিনি ভাবলেন জামাত ইসলামে কেন আসলেন ইসলামী সংগঠনে। হাজার হাজার বছর যদি মানুষ তাবলিগ জামাত করে, এই টঙ্গী আর কাকরাইল কেন্দ্রিক কোট আনকোট, তাহলে এই রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা সম্ভব না, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব না, কোট আনকোট। গোলাম আযম এটা উপলব্ধি করতে পেরে তিনি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, শিক্ষিত ছিলেন, বুঝতেন, এ কারণে ইসলামী সংগঠনে এসেছিলেন। কিন্তু সেই ইসলামী সংগঠন জামাত ইসলামী আসলে কতটা এগিয়ে আছে, আমি মনে করি যে বিশাল একটা ঘাটতি রয়েছে। তারা কি সকল প্রোটোকল বুঝেন? তারা কি ডিপ্লোমেসিটা পুরো বুঝেন? তারা কি বাংলাদেশের মানুষের সাথে আসলেই ভালোভাবে মিশতে পেরেছেন? তাদের শত্রুদের মোকাবেলা করা সম্পর্কে তারা কতদূর সচেতন? তাদের তো ঘরে বাইরে শত্রুর অভাব নেই। বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে শুধু বাংলাদেশ না, সব বিশ্বের অন্য দেশের সব জায়গায়, বিশেষ করে বাংলাদেশের পাশে ভারত থাকার কারণে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কওমি ঘরানার আলেম ওলামা, তাবলিগ জামাত, পীরপন্থী, মাজারপন্থীরা, কমিউনিস্ট, বাম, রাম, ইন্ডিয়াপন্থী, সেকুলার, পাশ্চাত্যের কালচারে যারা বিশ্বাসী, প্রগতিশীল ইত্যাদি ইত্যাদি, সকলে মিলে জামাত ইসলামের বিরোধিতা করে। বাম, রাম এদিকে, কওমিয়া মাদ্রাসা, পীরপন্থীরা জামাত ইসলামের বিরোধিতা করে। প্রচুর জামাত ইসলামের মারাত্মক ধরনের শত্রু মোকাবেলা করতে হয়, কিন্তু সেই মোকাবেলাটা কতদূর করতে পারতেছে সঠিকভাবে? বিএনপির সাথে দীর্ঘ বছর জোট ছিল, একসাথে ছিল 29টা বছর জোটগতভাবে। তা আজকে সে বিএনপির সাথে চরম শত্রুতা। বিএনপি, আওয়ামী লীগ হল জাত শত্রু ইসলামের, জামাত ইসলামের শত্রু, প্রধান শত্রু। তার থেকেও এগিয়ে গেছে বিএনপি জামাতে ইসলামকে ঘায়েল করতে। এই বিএনপির সাথে তাদের যে 29 বছরের সম্পর্ক ছিল, এটা কি সঠিক ছিল কিনা? এটা কি জামাত ইসলামের নেতৃবৃন্দ ভাবছে কিনা? গোলাম আযম সাহেবের কি এখানে ভুল ছিল কিনা? আমি তার আত্মজীবনীতে এটাও পড়েছিলাম যে আওয়ামী লীগ সেকুলার, ভারতপন্থী ইত্যাদি, এই কারণে তাদের সাথে জোট করে নেয়, এই জন্য বিএনপির সাথে করেছিল। তো বিএনপির সাথে জোট করাটা কি আসলে ঠিক ছিল কিনা নৈতিকভাবে, আদর্শিকভাবে? এটা তাদের ভেবে দেখা দরকার। ডিপ্লোম্যাটিক কয়েকটা কথা বলতে চাচ্ছি যে এই গতকালকের ব্যাপার। আমি যখন কথা বলছি আজকে 6 জুন 2026, 5 জুন শুক্রবার, জুমাবার, হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে আছেন। তার সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের বিশাল নেতা, আরও কয়েকজন, 6 জনের একটা প্রতিনিধি তার সাথে দেখা করতে গিয়েছে। তো আমি ছোট মানুষ, আসলে ডিপ্লোম্যাটিক লেখাপড়া কম, আমি বুঝতে চাই, আপনারা যারা জানেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী তা বিরোধী দলীয় নেতা, পূর্ণমন্ত্রীর মর্যাদা, সেটা একটা আলাদা হিসাব। তিনি তো বাংলাদেশের বৃহৎ পার্টির রাজনৈতিক দলের নেতা, প্রধান নেতা, বিরোধী দলীয় নেতার শব্দটার সাথেই তো একটা বড় একটা অনার। আমরা অতীতে দেখেছি যে বিরোধী দলীয় নেতা নেত্রীর সাথে বিদেশি কোনো মন্ত্রী আসলে তাই তার কার্যালয়ে বা তার বাসায় গিয়ে দেখা করতেন।
এক্সেপশনাল দু একটা উদাহরণ বাদে জামাত ইসলামের আমির সেখানে সেখানে গেলেন, এখানে কি আমার কোনো ভুল আছে না অন্য কিছু ছিল? 4জন এমপি গিয়েছেন একজন ডিসিকে সংবর্ধনা দিতে। এছাড়াও জামাত ইসলামের মধ্যে আছে ইজম, আঞ্চলিকতা, সিন্ডিকেট। আমি যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে, বৈষম্য রয়েছে। তো এগুলো যদি ঠিক না করে জামাত ইসলাম আসলে ভালোভাবে এগোতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম।